গল্পের নাম বহুরূপী। লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। 1915 সালে মাত্র 15 বছর বয়সে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তার প্রথম অলৌকিক গল্পটি লেখেন, প্রেতপুরী। তারপর সেই 1915 সাল থেকে 1965 সাল পর্যন্ত এই জনারের অসংখ্য অলৌকিক গল্প শরদিন্দুবাবু আমাদের উপহার দিয়েছেন। তার কেন্দ্রীয় চরিত্র ভূতজ্ঞানী বরদা। শরদিন্দুবাবুর এই গল্পগুলো আজও জনপ্রিয়। বহুরূপী গল্পটি লেখা হয় 12ই ভাদ্র, বাংলায় 1344 সালে, অর্থাৎ ইংরাজির 1937 সালে। এই পাঠ শ্রুতি নাটক নয়। এই পাঠে গল্পের ভাষাটিকে সম্পূর্ণ একই রাখা হয়েছে, হুবহু লেখক যেমন লিখেছিলেন তেমনই। আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড প্রকাশিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক গল্প সমগ্র থেকে গল্পটি পাঠ করছি আমি, সুমন দে। যন্ত্রানুষঙ্গে সুমন্ত চট্টোপাধ্যায়। এটা বরদার গল্প হইলে কখনোই বিশ্বাস করিতাম না, কিন্তু দুঃখের সহিত বলিতে হইতেছে যে ব্যাপারটা আমার চোখের সম্মুখেই ঘটিয়াছিল, সুতরাং হাসিয়া উড়াইয়া দেবার আর পথ নাই। যদিও বরদা মূলত এই ঘটনার সহিত ঘনিষ্ঠভাবে জড়িত ছিল, তবু এত বড় ভোজবাজি তাহার মতো মিথ্যাবাদীর পক্ষেও অসম্ভব বলিয়া মনে করি। গত শীতকালে বরদার মস্তকে হঠাৎ বিষয় বুদ্ধি চাগার দিয়া উঠিয়াছিল। শহর হইতে মাইল 15 দূরে বেহারের গ্রাম্য ভাষায় যাকে দেহাত বলে, সেই অজ পাড়াগায় বরদার কিছু ধান জমি আর কয়েক ঘর কায়েমি প্রজা ছিল। এতকাল ফৌজদার সিং নামে জনৈক সিসোদীয় বংশীয় রাজপুত এই সকল বিষয় সম্পত্তির তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন। কিন্তু হঠাৎ বরদা সিসোদীয় রাজপুতের সততা সম্পর্কে সন্দিহান হইয়া স্বয়ং দুর্জয় শীতে ধান কাটাইবার জন্য প্রস্থান করিল। 10 দিনের মধ্যে তাহার আর কোনো খবরই পাওয়া গেল না। প্রত্যহ সন্ধ্যার পর ক্লাবে বসিয়া অনর্গল মিথ্যা কথা না বলিলে যাহার স্বাস্থ্য খারাপ হইয়া যায়, সঙ্গীহীন পাড়াগাঁয়ে এই দীর্ঘ প্রবাস কি করিয়া সে কাটাইতেছে, এই প্রশ্ন আমাদের উদ্বিগ্ন করিয়া তুলিল। সেখানে বরদা কাহাকে আষাঢ়ে গল্প শুনাইতেছে? আমরা ভাবিয়াছিলাম 2 দিন যাইতে না যাইতেই সে পলাইয়া আসিবে, কিন্তু এ কি, 10 দিন কাটিয়া গেল, এখনো তাহার দেখা নাই। তাহার বাড়িতে অনুসন্ধান করিয়া জানা গেল, বরদা নিজের কাছারি বাড়িতে পরম সুখে কালাতিপাত করিতেছে। শীঘ্রই গৃহে ফিরিবার ইচ্ছা নাই। ধান কাটানো যে কিরূপ আনন্দদায়ক কার্য, তাহাই উচ্ছ্বসিত ভাষায় বর্ণনা করিয়া লম্বা চিঠি লিখিয়াছে। শুনিয়া আমরা স্তম্ভিত হইয়া গেলাম। অমূল্য বলিল, ওসব ধান টান সব মিছা কথা, যা হয়েছে আমি বুঝেছি। বরদার বউ ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আরে বঙ্গমহিলা হলেও ধৈর্যের একটা সীমা আছে তো। তা সে কারণ যাহাই হোক, বরদার অভাবে ক্লাবের সান্ধ্য অধিবেশনগুলি নিঝুম ও ম্রিয়মান হইয়া পড়িতে লাগিল। বরদা যতই মিছে কথা বলুক, সে একজন সত্যকার মজলিসী লোক, তা ক্রমশ সকলেই হৃদয়ঙ্গম করিতে লাগিলাম। এমনকি অমূল্যকেও দেখিয়া মনে হইতে লাগিল, তর্ক করিবার একজন প্রতিপক্ষের অভাবে সে ভিতরে ভিতরে বিশেষ মুশরিয়া পড়িয়াছে। অবশেষে 14 দিনের দিন বরদার চিঠি আসিল। তাহার বাড়ির চাকর রঘুয়া চিঠিখানা ক্লাবে দিয়া গেল। ক্লাবের সভ্যগণকে সম্বোধন করিয়া বরদা চিঠি দিয়াছে। পাঠ করিয়া তাহার দীর্ঘ অজ্ঞাতবাসের যথার্থ কারণ আর অজ্ঞাত রহিল না। বরদা লিখিয়াছে, বন্ধুগণ, তোমরা প্রেতজনিতে বিশ্বাস করো না। আমি কাল্পনিক ভূতের গল্প বানাইয়া বলি বলে এরূপ ইঙ্গিত মাঝে মাঝে করিয়া থাকো। তোমাদের মতো অন্ধ নাস্তিকের বিশ্বাস জন্মাইতে হইলে প্রত্যক্ষ প্রমাণ চাই। তাই জিজ্ঞাসা করিতেছি, নিজের চোখে ভূত দেখিতে চাও? সকর্ণে ভূতের কথা শুনিতে চাও? ভূতের সহিত করকম্পন করিতে চাও? আমি এখানে আসিবার পর আমার কাছারি বাড়িতে একটি অশরীরী আত্মার সঙ্গে আলাপ হইয়াছে। অত্যন্ত মিশুক লোক। প্রত্যহ অনেক রাত্রি পর্যন্ত আমাদের গল্প গুজব আলাপ আলোচনা হয়। তিনি তোমাদের সহিত আলাপ করিতে রাজি হইয়াছেন। যদি তোমাদের আপত্তি না থাকে, সকলে মিলিয়া এখানে চলিয়া এসো। 1 রাত্রি থাকিলেই
চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হইবে। কবে আসিতেছ জানাইও। এখানে আসিতে হইলে তারাপুর পর্যন্ত বাসে আসিতে হয়। সেখান হইতে আমার আস্তানা পদব্রজে 2.5 মাইল। রাস্তাঘাট নাই বটে, কিন্তু এ সময় কোনো কষ্ট হইবে না। তারাপুর থানায় খোঁজ লইলে সেখানকার চৌকিদার পথ দেখাইয়া দেবে। ইতি তোমাদের বড়দা। চিঠি পড়িয়া অমূল্য বলিল, এই 14 দিন জিরিয়া নিয়েছে কি না একটা বড় রকমের বুজরুকি দেখাবে। আমি বলিলাম, কিন্তু ভূতের সঙ্গে করকম্পনটা হবে কি করে? পৃথি বলিল, সেটা যথাস্থানে পৌঁছে পরীক্ষা করে দেখা যাবে কোন। তাহলে কবে যাওয়া স্থির করছো? গবেষণার পর স্থির হইল আগামী মঙ্গলবার আমি, অমূল্য, পৃথি ও চুনি এই 4 জন পূর্বাহ্নে কোনো খবর না দিয়াই বড়দার আড্ডায় গিয়া হানা দিব। বড়দিনের ছুটি আসিয়া পড়িয়াছে। প্রেতাত্মার সহিত করকম্পনের মহা সৌভাগ্য যদি নাও ঘটে, তবু একটা আউটিং তো হবে। ওদিকটাতে শিকারও ভালো পাওয়া যায়। নির্দিষ্ট দিনে আমরা 4 জন বৈকালে আন্দাজ 3:30 সময় বাস হইতে অবতরণ করিয়া হাঁটা পথ ধরিলাম। ধান ক্ষেতের আলের উপর দিয়া যাহাদের চলা অভ্যেস নাই, তাহাদের পক্ষে এই পথে পদক্ষেপ সর্বদা নিরুদ্বেগ নয়। মাঝে মাঝে অতর্কিতে পথিপার্শ্বস্থ পঙ্কশয্যায় বিশ্রাম করিবার সুযোগ ঘটিয়া যায়। কিন্তু সে যাহাই হোক, 2.5 মাইল পথ যে এত দীর্ঘ হইতে পারে তাহা পূর্বে কখনো ভাবিতে পারি নাই। অমূল্য শ্লেষ করিয়া বলিল, মাইলগুলা সম্ভবত ভৌতিক মাইল, তাই তাহাদের আদি অন্ত খুঁজে পাওয়া যাইতেছে না। এই অতিপ্রাকৃত 2.5 মাইলের শেষে যখন বড়দার আস্তানায় আসিয়া পৌঁছিলাম, তখন পৃথিবী পৃষ্ঠে দিনের আলো আর নাই। কেবল পশ্চিম আকাশে শীর্ণ সন্ধ্যালোক মুমূর্ষুর প্রাণশক্তির মতো নির্বাণোন্মুখ হয়ে আছে। চারিদিকে কোথাও মানুষের বসতি নাই। আবছায়া ধান ক্ষেতের মাঝখানে বিঘাখানেক পতিত জমি, তাহারই এক প্রান্তে একটি জীর্ণ ইটের ঘর, চারিপাশে অপরিসর একটু বারান্দা, মাথার ওপর খড়ের ছাউনি। পতিত জমির ওপর স্থানে স্থানে খড়ের স্তূপ রাখা আছে। প্রথমটা লোকজন কাহাকেও দেখিতে পাইলাম না। ঠিক স্থানে পৌঁছাইয়াছি কিনা সন্দেহ হইতে লাগিল। অনতি দূরে শিকলে বাঁধা কুকুর কুণ্ডলি পাকাইয়া শুইয়াছিল। কাছে গিয়ে দেখিলাম বড়দার কুকুর খোক্কস। খোক্কসের সহিত আমাদের প্রণয় ছিল, কিন্তু সে বিশেষ উৎসাহ প্রদর্শন করিল না। নিদ্রালুভাবে একবার তাকাইয়া আবার থাবার মধ্যে মুখ গুঁজিয়া ঘুমাইতে লাগিল। কিন্তু বড়দা কোথায়? ঘরের মধ্যে আলো জ্বলিতেছে না। এদিক ওদিক চাহিয়া দেখি খড়ের একটি গাদার তলা থেকে হামাগুড়ি দিয়া একটি প্রাণী বাহির হইয়া আসিতেছে। মূর্তিটি ক্রমে খাড়া হইয়া আমাদের সম্মুখে আসিয়া ফৌজি সেলাম করিয়া দাঁড়াইল। প্রথমে ভাবিয়াছিলাম বুঝি বড়দার শিশদীয় বংশীয় রাজপুত, কিন্তু দেখিলাম তাহা নয়। নেপাল হইতে অবতীর্ণ চন্দ্রবংশীয় একজন ক্ষত্রিয়, সম্ভবত বড়দার দেউড়ি পাহারা দিবার জন্য নিযুক্ত হইয়াছেন। পরিধানে খাকি পোশাক, পায়ে বুট জুতা, কোমরে কুকরি, রীতিমতো যোদ্ধিবেশ। তাহাকে বড়দার কুশল প্রশ্ন জিজ্ঞাসা করায় তিনি চন্দ্রবংশীয় ভাষায় যাহা বলিলেন, তাহার বিন্দু বিসর্গও বুঝিতে পারিলাম না। শীতে এতখানি পথ হাঁটিয়া শরীর অবসন্ন হইয়া পড়িয়াছিল। আমরা আর বাক্যব্যয় না করিয়া ঘরের দিকে অগ্রসর হইলাম। চন্দ্রবংশীয় ক্ষত্রিয় নির্বিকার মুখে আবার খড়ের গাদায় প্রবেশ করিলেন। আমরা যেখানে ছিলাম সেখান থেকে ঘরটা বোধ করি 30 কদম দূরে। বারান্দা শুদ্ধ ঘরের ভিত মাটি হইতে 2 হাত উঁচুতে অবস্থিত। বারান্দায় উঠিয়া সম্মুখেই ঘরের দ্বার। আমি সর্বপ্রথম ওপরে উঠিয়া দ্বারের দিকে পা বাড়াইয়াই চমকিয়া উঠিলাম। অন্ধকারে দরজার মুখে কে দাঁড়াইয়া রহিয়াছে। পরক্ষণেই বড়দা সশব্দে হেসে উঠিল, বলিল, এসো, খবর না দিয়ে এলে যে, আমাকে বিশ্বাস করতে পারলে না। আমরা ঘরে প্রবেশ করিলাম।
বড়দা একটি তেলের ল্যাম্প জ্বালিয়া টেবিলের ওপর রাখিল। অমূল্য ঈষৎ বিরক্তির সুরে বলিল, ঘরেই তো ছিলে, সাড়া দিচ্ছিলে না কেন? দেয়ালা হচ্ছিল বুঝি? উত্তরে বড়দা কেবল হাসিল, বলিল, বসো সবাই, শীতে নিশ্চয়ই কালিয়া গিয়াছ, চা তৈরি আছে, দিচ্ছি, বলিয়া প্রকাণ্ড একটা থার্মোফ্লাক্স হইতে ঘুমায়িত চা ঢালিয়া সকলকে দিতে লাগিল। চা খাইতে খাইতে বড়দার ঘরের চতুর্দিকে চক্ষু ফিরাইয়া দেখিতে লাগিলাম। ঘরের কোথাও একটুকু প্লাস্টার নাই। নোনা ধরা লাল ইটগুলি সারি সারি দাঁত বাহির করিয়া আছে, মেঝে মাটির গোময় দ্বারা লিপ্ত। এক কোণে একটি ক্ষুদ্র চারপাইয়ের ওপর বড়দার লেপ বিছানা স্তূপীকৃত রহিয়াছে, আর এক কোণে একটি বড় কাঠের সিন্দুক, তাহার ওপর চায়ের সরঞ্জাম, স্টোভ ইত্যাদি রাখা আছে। ঘরের মধ্যস্থলে একটি কেরোসিন কাঠের টেবিল, আর তাহাই ঘিরিয়া কয়েকটি কঞ্চির মোড়ার উপর বসিয়া অনুজ্জ্বল ল্যাম্পের আলোয় আমরা কয়েকজন চা পান করিতেছি। খোলা দরজা দিয়া ঠান্ডা বাতাস আসিতেছিল। বড়দা সেটা বন্ধ করিয়া দিয়া আমাদের মধ্যে আসিয়া বসিল। তৃপ্তভাবে দুই হাত ঘষিতে ঘষিতে বলিল, আমার ঘরটা কেমন দেখছ? ঘর ছিল না, কেবল চারিটি পুরানো দেয়াল দাঁড়িয়েছিল। আমি এসে খড়ের চাল তুলে বাঁশের উপযোগী করে নিয়েছি। বেশ হয়নি? খাসা হয়েছে। পেয়াদা সিপাই চিরকাল বাইরের খড়ের ছাপ্পড় তৈরি করে তার মধ্যে থাকে, এবারও তাই আছে, কিন্তু আমি ভাই পারলুম না। তেরপলের তলায় এক রাত্রি শুয়েছিলুম। বাপ কি শীত! ঘরের মধ্যে একরকম ভালোই আছি। আচ্ছা, ঘরটা তোমাদের বেশ বোধ হচ্ছে না? আমরা সকলেই ঘাড় নাড়িয়া সায় দিলাম। বলিয়া বড়দা ঠিক কী বুঝাইতে চাহিল জানি না, কিন্তু এই ঘরে পদার্পণ করিবার পর হইতেই আমার মনের ওপর কেমন একটা ছায়া পড়িতে আরম্ভ করিয়াছিল। মনের সে পরিহাস তরল ভাব আর ছিল না। কোথায় এ ঘরের কি গলদ আছে বুঝিতে পারিতেছিলাম না। অথচ অপরিচিত অন্ধকার পথে চলিবার সময় যেমন চক্ষুকর্ণের তীক্ষ্ণতা অজ্ঞাতসারেই বাড়িয়া যায়, তেমনি একটা দুর্লক্ষ অবাস্তবতার সংশয় আমার ইন্দ্রিয়গুলিকে অতিশয় সতর্ক ও সচেতন করিয়া তুলিয়াছিল। চায়ের পেয়ালা নাবাইয়া রাখিয়া অমূল্য বলিল, তারপর তোমার ভূত কই? বড়দার হাসি মুখ আস্তে আস্তে গম্ভীর হইয়া গেল। সে যেন কয়েক মুহূর্ত উৎকণ্ঠ হইয়া কি শুনিল। তারপর অমূল্যর দিকে ফিরিয়া ঈষৎ ক্ষুব্ধ স্বরে বলিল, ভয় নেই, তার পরিচয় পাবে। মিছে তোমাদের এত দূর ডেকে আনিনি। চুনি জিজ্ঞাসা করিল, কতক্ষণে তার দর্শন পাওয়া যাবে? তার আসার সময়ের কোনো স্থিরতা আছে কি? বড়দা আজমের তারতম্যে চেহারার তারতম্য হয় তা নয়, অন্য কারণও আছে। তো অন্য কারণটা কি? ইচ্ছা। প্রেতজনে ইচ্ছা করিলেই চেহারা বদল করতে পারে, কারণ তাদের দেহের উপাদান মানুষের দেহের উপাদানের মতো কঠিন বস্তু নয়। এই সময় বড়দাকে একটু বিশেষভাবে লক্ষ্য করিলাম। এ কয়দিনে তাহার কি
একটা পরিবর্তন ঘটিয়াছে। পরোক্ষ বিশ্বাসের গণ্ডি ছাড়াইয়া যেন সে সাক্ষাৎ উপলব্ধির দৃঢ়তর ভিত্তির ওপর পা দিয়া দাঁড়াইয়াছে। তার্কিকের জুজুৎসা একেবারেই নেই। মুখে একটা নিঃসংশয় প্রসন্নতার ভাব, ঠোঁটের কোণে একটু সকৌতুক কোমলতা ক্রীড়া করিতেছে। বড়দার এই অবস্থান্তর আমার মনের ছায়াটাকে আরো গাঢ় করিয়া তুলিল। পৃথ্বী বলিল, থিওরি থাক, এখন ঘটনাগুলো বলো শুনি। তোমার সঙ্গে ঘনিষ্ঠতা কতদূর দাঁড়িয়েছে, কোথায় প্রথম সাক্ষাৎ হলো, ইত্যাদি। অর্থাৎ তোমাকে আগাগোড়া গল্পটা বলার সুযোগ দিচ্ছি, নাও আরম্ভ করো। বড়দা একটু হাসিয়া বলিল, বেশ। তারপর আবার যেন কান পাতিয়া কি শুনিল। দেখো, একটা কথা তোমাদের বলে রাখি, যদি কোনো সময় বুঝতে পারো যে তিনি এসেছেন, ভয় পেও না। ভয় পেলে সব নষ্ট হয়ে যাবে। চারিদিকে সচকিতভাবে চাহিয়া আমরা আশ্বাস দিলাম, ভয় পাইব না। বড়দা তখন বলিতে আরম্ভ করিল, প্রথম যে রাত্রে এ ঘরে শুই, সে রাত্রে কিছু বুঝতে পারিনি। দ্বিতীয় রাত্রে হঠাৎ একসময় ঘুম ভেঙে গেল। শুনতে পেলুম ঘরের মধ্যে কে খসখস করে চলে বেড়াচ্ছে। দরজা বন্ধ করে শুয়েছিলাম, ভাবলুম শীত কেটে চোর ঢুকেছে। বালিশের তলায় টর্চ ছিল, হঠাৎ জেলে ঘরের চারিদিকে ফেললুম। না, কেউ কোথাও নেই। আবার আলো নিভিয়ে যেই শুয়েছি, অমনি খসখস শব্দ শুরু হলো। আবার আলো জ্বাললুম। এই রকম 3-4 বার হলো। তারপর হঠাৎ বুঝতে পারলুম চিরজীবন এই বিষয় নিয়ে নাড়াচাড়া করেছি, তবু বুকের ভেতরে ধরফর করে উঠল। আলো নিভিয়ে গলার স্বর যথাসাধ্য সংযত করে বললুম, আপনি কে আমি জানি না, কিন্তু আপনার যদি কিছু বলবার থাকে আমায় বলতে পারেন। মনে হলো কে যেন আমার বিছানার পাশে এসে দাঁড়ালো। তারপর ভাঙা ভাঙা অস্পষ্ট আওয়াজ শুনতে পেলাম, আপনি আপনি ভয় পাবেন না। লেপের মধ্যে থেকেও হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। বললুম, না। তিনি মৃদু কণ্ঠে একটু হাসলেন, যেন আমার অবস্থা বুঝতে পেরেছেন। হাসি শুনে আমার মনে সাহস হলো। ভারী সহানুভূতিপূর্ণ নরম হাসি, একটু করুন। আমি বললাম, দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। চোখে কিছুই দেখতে পেলুম না, অনুভবে বুঝলুম তিনি আমার বিছানার পাশে বসলেন। তারপর নিঃশ্বাসের মতো মৃদু স্বরে বললেন, আমি এই ঘরটাতে থাকি। আপনি এসে পর্যন্ত আলাপ করার জন্য ছটফট করছি, কিন্তু পাছে আপনি ভয় পান তাই সাহস হচ্ছিল না। আমি কি বলবো ভেবে পেলুম না। তিনি বলতে লাগলেন, এইখানে প্রায় 25 বছর আছি। ঘরটা আমি তৈরি করিয়েছিলাম, তারপর মৃত্যু হলো এইখানেই। প্লেগ হয়েছিল, সৎকার করার লোক ছিল না, মৃতদেহটাকে শেয়াল কুকুরে ছেঁড়াছিঁড়ি করলে। সেই থেকে এই জায়গা ছেড়ে যাওয়ার আমার উপায় নেই, একলাই থাকি। আপনি এসেছেন দেখে ভারী আনন্দ হলো। কারোর সঙ্গে তো মিশতে পারি না, দুটো কথা কইবারও সুযোগ হয় না। সবাই ভয় পায়, অথচ আমরা কারোর অনিষ্ট করতে চাই না, ক্ষমতাও নেই। কেন বলুন দেখি সবাই ভয় পায়? এ প্রশ্নের উত্তর জানি না, তাই জবাব দেয়া হলো না। তিনি বললেন, আমি যদি মাঝে মাঝে এসে আপনার সঙ্গে গল্প সল্প করি, আপনার কষ্ট হবে না তো? আমি বললাম, না, বরং খুশি হব। তিনি গাঢ় স্বরে বললেন, ধন্যবাদ। আচ্ছা, আমার চোখে দেখলে কি আপনি খুব ভয় পাবেন? সত্যি বলছি, আমার চেহারা বিভৎস নয়, সাধারণ মানুষের মতো। বুকের ভেতর দুরু দুরু করে উঠল, কিন্তু বললাম, না, ভয় পাবো না। তিনি বললেন, তবে আলোটা জ্বালুন। মনকে দৃঢ় করে টর্চ জ্বাললুম। মুহূর্তের জন্য তাকে দেখতে পাওয়া গেল। আমাদেরই সমবয়স্ক একটি যুবক, ময়লা রং, বড় বড় চুল, আগ্রহ ভরা চোখে আমার পানে চেয়ে রয়েছেন। নিতান্তই সহজ মানুষের চেহারা।
ভয় পাবার কিছু নেই, তবু বুদ্ধি বিবেচনা কোনো কাজেই লাগলো না। সমস্ত অন্তরাত্মা যেন ভয়ে আঁতকে উঠল, মূর্তিও সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। শুনতে পেলুম বাইরে খোক্কস কুকুরটা কান্নার মতো একটা আওয়াজ করে ডেকে উঠল। বড়দা চুপ করিল। ফুসফুস হইতে অবরুদ্ধ বাষ্পমুক্ত করিয়া বলিলাম, তারপর? বড়দা বলিল, তারপর সহসা উঠিয়া দাঁড়াইল, পূর্বের ন্যায় উৎকর্ণ হইয়া শুনিল। তারপর আমাদের দিকে ফিরিয়া তাড়াতাড়ি বলিল, সময় সংক্ষিপ্ত হইয়া আসছে। হ্যাঁ, তারপর ক্রমে ভয় কেটে গেল। এখন রোজই তিনি আসেন, অনেক কথাবার্তা হয়। তোমাদের সঙ্গেও দেখা করবার জন্য তিনি উৎসুক ছিলেন, কিন্তু আর সময় নেই, এসো। বড়দা আমার দিকে প্রসারিত করতল বাড়াইয়া দিল। কিছু না বুঝিয়া তাহার সঙ্গে শেক হ্যান্ড করিলাম। বড়দার হঠাৎ হইল কি, আমাদের বিদায় করিতে চায় নাকি? অমূল্য বলিল, কিন্তু কই, তিনি এখনো দেখা দিলেন না। বড়দা আবার বসিয়া পড়িল, মুখের ওপর দিয়ে একবার হাত চালাইয়া বলিল, হয়তো দেখা দিয়েছেন, তোমরা জানতে পারোনি। এমন সময় বাহিরে দ্রুত পদধ্বনি শোনা গেল। আমরা চমকাইয়া সোজা হইয়া বসিলাম। পদশব্দ বারান্দার উপরে উঠিল, তারপর বন্ধ দরজায় সজোরে ধাক্কা পড়িল। হৃদযন্ত্রটা ওই ধাক্কার সঙ্গে সঙ্গে চমকিয়া উঠিল। আমরা প্রশ্ন বিস্ফারিত চক্ষে পরস্পরের পানে চাহিলাম। এ সময় হঠাৎ কে আসিল? তবে কি? বড়দার মুখে একটা ম্লান হাসি ক্রীড়া করিতেছিল। সে পূর্ণ চক্ষে আমার পানে চাহিয়া বলিল, বুঝতে পারছ না? আমি নীরবে মাথা নাড়িলাম। বড়দা ব্যথিত অবসন্ন কণ্ঠে বলিল, এখনই বুঝতে পারবে, দোর খুলে দাও। দ্বার খুলিয়া দিব, কিন্তু দ্বারের ওপারে কি আছে? আবার সজোরে ধাক্কা পড়িল। বড়দা আবার চোখের নীরব ইঙ্গিতে আমাকে দ্বার খুলিয়া দিতে বলিল। আমি মোহাচ্ছন্নের মতো উঠিয়া গিয়া দ্বারের হুড়কো খুলিয়া দিলাম। অধীর হস্তে কপাট ঠেলিয়া ঘরে প্রবেশ করিল বড়দা। বড়দা বলিয়া উঠিল, আরে তোমরা এসেছ, আমি একটা কাজে বেরিয়েছিলাম। আমাদের মুখ দেখিয়া বড়দা অর্ধপথে থামিয়া গেল। আমরা সকলে যে মোড়ায় বড়দা বসিয়াছিল সেই দিকে ফিরিলাম। দেখিলাম মোড়ায় যে বসিয়াছিল সে নাই, মোড়া খালি। এমন সময় বাহিরে বড়দার কুকুরটা কান্নার মতো একটা দীর্ঘ একটানা সুরে ডাকিয়া উঠিল। বড়দা সেই ডাক শুনিয়া তীক্ষ্ণ চোখে আমাদের পানে চাহিল, তারপর ব্যগ্র কণ্ঠে বলিল, হ্যাঁ তবে কি? আমি অতি কষ্টে গলা হইতে আওয়াজ বাহির করিলাম, হ্যাঁ, অতিথি সৎকারে কোনো ত্রুটি হয়নি, কিন্তু ভাই আজ রাত্রেই আমরা বাড়ি ফিরব। গল্প বহুরূপী, লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।